প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের ৬ষ্ঠ অধ্যায়, যেটা আমাদের বোর্ড পরীক্ষায় একটি অথবা বিভিন্নভাবে একটি সৃজনশীল আসেই। তো এটা নিয়ে আমরা কথা বলবো। এই অধ্যায়টিকে আমরা 4টি ভাগে ভাগ করেছি। 4টি ভাগে বেসিক বিষয় আলোচনা করা হবে, তারপরে আবার এমসিকিউ এবং সিকিউ সম্পর্কে আলোচনা করা হবে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করার ট্রাই করবে। তো আমরা প্রথমেই মহাকর্ষ ও অভিকর্ষের পরন্ত বস্তু, নিউটনের মহাকর্ষীয় সূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ হচ্ছে পৃথিবী ব্যতীত অন্য যে কোনো দুটো বস্তুর মধ্যে আকর্ষণ, যেমন মঙ্গল গ্রহ হতে পারে এবং বৃহস্পতি, দুটো বস্তুর মধ্যে আকর্ষণ, বৃহস্পতি এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ, এটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ। অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ। পৃথিবী, এক কথায় পৃথিবী এবং এই মার্কার, পৃথিবী এবং অন্য যে কোনো একটা বিমান যাচ্ছে, বিমান, রকেট, যাই কিছু হোক না কেন, পৃথিবীর সাথে যদি অন্য কোনো বস্তুর আকর্ষণ হয়, এটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। এক কথায় পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ আমরা বলবো হচ্ছে অভিকর্ষ। পৃথিবী ব্যতীত অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ অভিকর্ষ শেষ, তারপরে আমরা পরন্ত বস্তু নিয়ে কথা বলবো। তো পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন বিজ্ঞানী গ্যালিলিও। তিনি পরন্ত বস্তুর 3টি সূত্র প্রদান করেন। প্রথম সূত্রটি হচ্ছে, আমি যদি কোনো একটা ঘর চিন্তা করতে পারি, যেই ঘরে কোনো বাতাস নাই, কোনো ঘর্ষণ নাই, কোনো এক কথায় বাধা নাই, যদি বাধাবিহীন কোনো ঘর চিন্তা করতে পারি, তাহলে সেই ঘর থেকে যদি আমি একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে 3টি বস্তুকে নিচে ছেড়ে দেই, তাহলে আমরা বলবো যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বস্তুগুলো সমান সময়ে সমান দূরত্ব অথবা একই সময়ে ভূমি স্পর্শ করবে। অর্থাৎ প্রথম সূত্রটি হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। প্রথম সূত্র হচ্ছে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তুটাকে ফেলা হয়। দ্বিতীয় সূত্র হচ্ছে বেগের সূত্র, b proportional to t। অর্থাৎ আমি যদি কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় নিচের দিকে ফেলে দেই, তাহলে তার নির্দিষ্ট সময়ে t সময়ে যে প্রাপ্ত বেগ, তা হবে সময় এবং বেগ পরস্পর সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় প্রবাহিত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয়, ওই বেগ তার সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমরা এটাকে ক্যালকুলেশন করলে এরকম পাবো যে b সমানুপাতিক চিহ্ন উঠায় যদি আমরা সমান চিহ্ন দিই, তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে t। তাহলে আমরা লিখতে পারি v/t ইকুয়াল হচ্ছে কত, k। এখন যদি এরকম ভিন্ন ভিন্ন বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর b1 আমরা দিলাম b1, এটা হচ্ছে t1, t1 সময়ে যদি b2 হয়, t1 সময়ে b3 বেগ প্রাপ্ত হয়, তাহলে আমরা বলতে পারি এই সূত্র অনুযায়ী যে v1/t1 ইকুয়াল v2/t2 v3/t3। অর্থাৎ বস্তুটি প্রথম সময়ে প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে যদি v বেগ প্রাপ্ত হয়, তাহলে 2 সেকেন্ডে সে 2v বেগ প্রাপ্ত হবে। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র গেল। তারপর হচ্ছে গ্যালিলিও। এখন আমরা তৃতীয় সূত্র সম্পর্কে কথা বলবো। তৃতীয় সূত্রটি হচ্ছে, আমি যদি 3টি বস্তুকে একত্রে ছেড়ে দেই বা কোনো একটি বস্তুকে যদি আমি নিচের দিকে ছেড়ে দেই, তাহলে এই বস্তু নির্দিষ্ট একটা সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বটা হবে তার সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো h সমান
k into t স্কয়ার বা h by t স্কয়ার ইকুয়াল টু হচ্ছে k। এখান থেকে আমরা যদি ডিফারেন্ট বস্তুর ক্ষেত্রে নেই যে এটা t1 সময়ে যদি h1 দূরত্ব অতিক্রম করে, এটা যদি h2 দূরত্ব অতিক্রম করে, এটা যদি h3 দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা লিখতে পারি যে h1 by t1 স্কয়ার ইকুয়াল h2 by t2 স্কয়ার ইকুয়াল হচ্ছে h3 by t3 স্কয়ার। এখন আমরা এটা হচ্ছে গ্যালিলিওর তৃতীয় সূত্র। তাহলে আরেকটা জিনিস আমরা একটু দেখে নেই, যদি প্রথম বস্তু 1 সেকেন্ডে h দূরত্ব অতিক্রম করে, তাহলে 2 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে? 4h দূরত্ব অতিক্রম করবে, কারণ বর্গের সমানুপাতিক, h প্রপোর্শনাল টু t স্কয়ার, বর্গের সমানুপাতিক। আবার তৃতীয় সেকেন্ডে সে কি কত দূরত্ব অতিক্রম করবে? 3 সেকেন্ডে সে 3 থেকে কত 9, তাহলে 9h দূরত্ব অতিক্রম করবে। এটা হচ্ছে আমরা তৃতীয় সূত্র থেকে পাই। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, তাহলে আমরা বলতে পারবো 1 অনুপাত 4 অনুপাত কত 9। এই হচ্ছে আমাদের অনুপাত সম্পর্কে কথা বলে আমরা এইভাবে বলতে পারবো। তাহলে পরন্ত বস্তুর তিনটা সূত্র নিয়ে আমরা কথা বললাম। প্রথম সূত্রটি ছিল সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটি ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোন বস্তুর বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। তৃতীয় সূত্রটি ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত কোন বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এবার আমরা নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে একটু আলোচনা করি। নিউটনের মহাকর্ষ হচ্ছে দুইটা বস্তুর ক্ষেত্রে, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যদি প্রথম বস্তুটাকে আমরা m1 ধরি, দ্বিতীয় বস্তুটাকে যদি আমরা m2 ধরি, এবং দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব এটাকে আমরা ধরলাম হচ্ছে d। তাহলে নিউটন বলতেছে যে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল F এর মান, এই F এর মান হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। m1 m2 দুটো হচ্ছে বস্তুর ভর, এই ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক বলে বা সমানুপাতিক বলে গুণ। তাহলে এই দুইটা সূত্র যদি আমরা একসাথে করি লিখতে পারি হচ্ছে F proportional to m1 m2 বাই হচ্ছে d স্কয়ার। এখান থেকে আমরা পাই হচ্ছে F সমানুপাতিক চিহ্ন বের, যদি আমরা সমানুপাতিক সমান দেই তাহলে হচ্ছে g into m1 m2 বাই হচ্ছে d স্কয়ার, যেখানে g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এর একটা মান আছে, কনস্ট্যান্ট ভ্যালু আছে, কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 6.673 into 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা আমরা চাইলে এই সূত্র সমাধান করেও বের করতে পারি, মুখস্থ করতে হবে না যদি কারণ মনে না থাকে। কিভাবে করবা, যে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে g m1 m2 ইকুয়াল হচ্ছে fd স্কয়ার। এটা নিচে এটার সাথে গুণ আর গুণ করলাম এক কথায়। তাহলে এখানে লিখতে পারি g ইকুয়াল m1 fd স্কয়ার বাই হচ্ছে m1 m2। এখানে f মানে হচ্ছে বল, বলের একক আমরা জানি কি নিউটন, d মানে দূরত্ব, দূরত্বের একক কত মিটার, তাহলে মিটার স্কয়ার, m1 m2 মানে হচ্ছে ভর, কেজি, ভরের একক কত কেজি, তাহলে দুইটা কেজি, তাহলে আমরা লিখতে পারি কত কেজি স্কয়ার। উপরে উঠাই দাও নিউটন মিটার স্কয়ার, কেজির উপরে দিলে কেজি ইনভার্স কত 2। এই হচ্ছে আমাদের একক, কার মহাকর্ষীয় ধ্রুবকের একক। আমরা চাইলে মাত্রাটাও বের করে ফেলতে পারি। কিভাবে মাত্রা বের করতে হলে আমাদের এটা একটু দেখতে হবে যে বলের একক হচ্ছে নিউটন, মানে F সমান কত আমরা বলছিলাম ma। তাহলে m মানে কি বস্তুর ভর, ভরের মাত্রা কত m, ত্বরণের মাত্রা কত L ইনভার্স 2। তাহলে এই n এর পরিবর্তে আমরা বসাইতে পারি বলের একক যেহেতু নিউটন, তাহলে আমরা বসাইতে পারি কত m বড় হাতের m
L T ইনভার্স 2 আর মিটার এটার একক m মানে ভর m এর একক কত আমরা বড় হাতের m বসাই দিতে পারি ভাই হচ্ছে কেজি কেজির একক সরি এখানে সম্ভবত L আর কেজির একক হচ্ছে বড় হাতের m স্কয়ার তাহলে আমরা যদি এটার একটু ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারবো একটা L আর হচ্ছে এখানে L স্কয়ার যেহেতু L স্কয়ার তাহলে দুইটা তাহলে যে L কিউব এটা উপরে উঠাইলে আমাদের থাকে হচ্ছে যে m ইনভার্স 1 t ইনভার্স কত 2 L কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2 এটা হচ্ছে আমার কি মাত্রা কিসের মাত্রা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা একটু খেয়াল রাখতে হবে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা হচ্ছে L কিউব m ইনভার্স 1 t ইনভার্স 2 এবং একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার আমরা এই সূত্র থেকে ইচ্ছা করলে কি বের করে ফেলতে পারি এখন এই সূত্র নিয়ে আমরা যদি সহজ একটা অঙ্ক করি তাহলে এরকম পাবো আমরা এই প্রথম বস্তুর যে ভর আছে এই ভরটাকে ধরে নিলাম যে 10 কিউব আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4 কেজি এটা হচ্ছে কেজি আচ্ছা এই দূরত্ব আমরা 100 মিটার ধরে নিই 100 মিটার তাহলে এই সূত্র যদি আমরা এখানে বসাই দেই তাহলে কি পাবো g এর মান হচ্ছে 6.673 ইনটু 10 ইনভার্স 11 এককগুলো বসাইলাম না m1 m2 মানে 10 কিউব ইনটু হচ্ছে m2 এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 4 বাই হচ্ছে কত 100 স্কয়ার বাস এবার এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা মান পাবো সেটা হচ্ছে অ্যানসার আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র সম্পর্কে জানলাম এবং এই বিষয়ে একটা ছোট একটা অঙ্ক করলাম এইবার গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলো নিয়ে আলোচনা করব আমরা এখন জানবো হচ্ছে গ্রহের গতি সংক্রান্ত কেপলারের তিনটি সূত্র কেপলার তিনটি সূত্র প্রদান করেছিল গ্রহের গতি সংক্রান্ত প্রথম সূত্রটি হচ্ছে যে যে কোনো গ্রহই সূর্যকে একটা ফোকাসে রেখে নির্দিষ্ট একটা ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরবে মানে কক্ষপথের সূত্র অর্থাৎ সূর্যকে একটা ফোকাসে রেখে সে উপবৃত্তাকার পথে ঘুরে আসবে এটা হচ্ছে আমাদের কেপলারের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রটি আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ আমাদের গ্রহটি এই অবস্থা থেকে এইখানে ছিল এই অবস্থা থেকে ধরলাম t সময়ে এই অবস্থায় আসলো তাহলে সে এতটুকু ক্ষেত্রফল অতিক্রম করছে এবং এদিকে তার ব্যাসার্ধটা অনেক বেশি তার ফলে গ্রহের গতিটা একটু কমে যাবে আবার এদিকে তার ব্যাসার্ধ খুবই কম যার কারণে তার গতিটা বেড়ে যাবে গ্রহের গতিটা কি বেড়ে যাবে তাহলে সময় কিন্তু একই থাকবে এখানেও t সময় এখানেও t সময় এই t অবস্থান থেকে সে এই অবস্থান থেকে এই অবস্থানে চলে এসেছে কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষেত্রফল দুইটা দেখতে ভিন্ন ভিন্ন মনে হলেও সে মূলত কি একই ক্ষেত্রফল অতিক্রম করছে কারণ এদিকে হচ্ছে চিকন ত্রিভুজটা আর এইদিকে ত্রিভুজটা হচ্ছে কি কিছুটা মোটা তাহলে আমরা বলতে পারি যে সূর্যের চারদিকে যদি গ্রহ এবং সূর্যের সংযোগ সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে তাহলে কি সমান সময়ে এই দুইটা সময় কি একই হবে এই সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে অর্থাৎ এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সব সময় কি হবে সমান হবে তারপর হচ্ছে তৃতীয় সূত্রটি হচ্ছে যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য যে সকল গ্রহ আছে সবগুলো গ্রহই কিন্তু চারদিকে ঘুরে আমরা ধরলাম ঘুরতে তার সময় লাগলো হচ্ছে t মানে পর্যায়কাল বা আবর্তন কাল যেটাকে বলি সে যেহেতু ঘুরে তাহলে আমরা এখানে বলতে পারবো কি আবর্তন কাল এবং যেহেতু তার ব্যাসার্ধ সব দিকে সমান নয় ফোকাস থেকে অর্থাৎ সূর্য থেকে কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু কি নয় সমান নয় এদিকে অনেকটা বেশি এদিকে কম এদিকে আরেকটু কম এরকম বিভিন্ন হয় তাহলে
আমরা যেহেতু সমান নয় তাহলে আমরা এই সংখ্যার গড় ভাবে আমরা ধরলাম হচ্ছে অর্ধপরাক্ষ r বা a, তোমরা যাই দাও। যদি আমরা r ধরে নেই তাহলে মনে রাখবা যে t স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব, অর্থাৎ কোন একটা সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ তার যে অর্ধপরাক্ষ আছে এই অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি তাহলে এরকম পাই যে t স্কয়ার প্রপোর্শনাল টু উঠায় যদি আমরা সমান চিহ্ন দেই তাহলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক কে আনতে হবে, r কিউব। এখন আমরা লিখতে পারি যে t স্কয়ার বাই হচ্ছে কত, r কিউব ইকুয়াল k। এখন আমাদের যদি বিভিন্ন মানে দুইটা বা তিনটা গ্রহের ক্ষেত্রে হইতো তাহলে আমরা কি লিখতে পারতাম যে t1 স্কয়ার বাই r1 কিউব ইকুয়াল t2 স্কয়ার বাই r2 কিউব ইকুয়াল t3 স্কয়ার বাই r3 কিউব। আমরা কেপলারের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করলাম। এইবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কেপলারের সূত্র প্রতিপাদন করা সম্ভব। সেটা কিভাবে সেটা একটু আমরা দেখে নিই। এবার আমরা জানবো হচ্ছে নিউটনের সূত্র হতে কেপলারের তৃতীয় সূত্র কিভাবে প্রতিপাদন করা যায়। ধরি যে এই একটা গ্রহ বা সূর্য চিন্তা করি, এই একটা গ্রহ, এই সূর্যের বল হচ্ছে বড় হাতের m চিন্তা করলাম, আর এই গ্রহের বল হচ্ছে আমরা ছোট হাতের m চিন্তা করি। তাহলে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাইছিলাম কি যে Fg চিন্তা করি ইকুয়াল g m বাই কত r স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র হতে পাইছিলাম Fg ইকুয়াল g m বাই r স্কয়ার, যেহেতু সে কি করে বৃত্তাকার পথে ঘুরে। এবং এই বস্তুটিও কিন্তু তার একটা বৃত্তাকার পথে ঘুরে। এই বস্তুটিও কি হবে বৃত্তাকার পথে r ব্যাসার্ধ নিয়ে সে কি করতেছে, ঘুরতেছে, বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে। তাহলে আমরা বলতে পারি যে তার কেন্দ্রমুখী একটা বল আছে, এর কি আছে কেন্দ্রমুখী একটা বল আছে। তাহলে কেন্দ্রমুখী বলের Fc দ্বারা প্রকাশ করে Fc কত m b স্কয়ার বাই কত r, m b স্কয়ার বাই r। এখন বৃত্তাকার পথে যদি তারা ঘুরে, উভয় বস্তু কিন্তু একই বস্তু কিন্তু বৃত্তাকার পথে ঘুরে। বৃত্তাকার পথে ঘুরতে হলে তাদের কেন্দ্র অভিকর্ষজ বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে Fg ইকুয়াল হচ্ছে Fc, Fc ইকুয়াল কি লিখতে পারি Fc। তাহলে Fc এর মানটা যদি আমরা এখানে বসানোর চিন্তা করি তাহলে g বড় হাতের m ছোট হাতের m বাই কত r স্কয়ার ইকুয়াল হচ্ছে Fc মানে কত mb স্কয়ার বাই কত r, mb স্কয়ার বাই r। এইখানে আমরা আরেকটা জিনিস চিন্তা করি যে একটা গ্রহ সে কি করে একটা বৃত্তাকার পথে আবর্তন করে। যেহেতু বৃত্তাকার পথে আবর্তন করে তার আবর্তন করতে যদি আবর্তনকাল t হয় এবং সে পুরাটা এইখান থেকে যাত্রা শুরু করে আবার এইখানে আসতে সে মোট 2 পাই r পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা বলতে পারবো যে 2 পাই r এ যদি আমি t দ্বারা ভাগ করি তাহলে কি তার বেগটা পাওয়া যাবে, এই গ্রহটার বেগ কতটুকু তা পাওয়া যাবে কি 2 পাই r, তার পরিধিরে যদি আমরা আবর্তন দ্বারা ভাগ করি তাহলে বেগ পেয়ে যাব। তো এইখানে যদি আমি এই b এর পরিবর্তে আমি এই মানটা বসাই দেই, b স্কয়ার ছিল তাহলে আমি বসাই দিতে পারি কত 2 পাই r বাই হচ্ছে t হোল স্কয়ার বসাই দিই। জাস্ট এখানে b স্কয়ার ছিল, b স্কয়ারের পরিবর্তে আমরা b এর মানটা বসাই দিলাম। তাহলে ব্যাপারটা কেমন হয় g বড় হাতের m ছোট হাতের m বাই হচ্ছে r স্কয়ার ইকুয়াল m বাই r ইনটু লিখতে পারি হচ্ছে 4 পাই স্কয়ার r স্কয়ার t স্কয়ার, এইভাবে লেখা যায়। এখান থেকে যদি আমরা t স্কয়ারের মান বের করি তাহলে এরকম আসে বা t স্কয়ার ইকুয়াল 4 পাই স্কয়ার
4 পাই স্কয়ার gm r কিউব। এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবা t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার gm r কিউব। অনেক সময় লাগবে তাই আমরা দ্রুত করে ফেললাম, একটু আগে এক্সপ্লেইন করেছিল। তাহলে t স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার gm বাই r কিউব। এখানে খেয়াল করে দেখবা যে 4 পাই স্কয়ার gm এই মানটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। পাই এর মান আমরা জানি 3.1416, গ্র্যাভিটেশনাল মহাকর্ষীয় ধ্রুবক এটাও হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এখানে বড় হাতের m এটাও কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। তার মানে আমরা এখান থেকে যদি k লিখি তাহলে কি পাই যে t স্কয়ার প্রপোর্শনাল টু কত r কিউব পাই। এখানে একটা k আনা যায়, আমরা এখানে জায়গা কম তাই উপরে লিখি t স্কয়ার সমানুপাতিক k ইনটু, যেহেতু এই মানটাকে আমরা k ধরছিলাম, কত r কিউব। তাহলে বা t স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব। এটাই ছিল হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের তৃতীয় সূত্র। তো এইভাবে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে কেপলারের তৃতীয় সূত্র প্রতিপাদন করতে পারি। এই ছিল আজকের টপিক বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা।